কি খবর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমি আমার বৃদ্ধ আব্বুর সেবা যত্ন করতে খুব বেশি ভালোবাসতাম। আমি নিজে থেকেই আমার আব্বুর সেবা যত্ন করতাম। আমার আব্বু একজন রিটায়ার্ড অফিসার। সে মূলত সরকারি এক কর্মকর্তা ছিল, কিন্তু এখন সে চাকরি করে না। এখন সে প্রতি বছর রিটায়ার্ডের টাকা পায়। সেই টাকা দিয়ে আমাদের সংসার করা চলে যায়, তার উপর আবার ভাতাও পায়। তাছাড়া আমার আব্বু এককালীন একটা টাকা পেয়েছিল, সেই টাকা আব্বুর ব্যাংকে আছে। প্রতি মাসে ওখান থেকেও বেশ কিছু টাকা আসে। এভাবেই মূলত আমাদের সংসারটা খুব ভালোভাবেই চলতেছিল। বন্ধুরা, আমার মা মারা গিয়েছে আজকে বেশ কয়েক বছর হয়ে গেছে। মা মরে যাওয়ার পর আব্বু অনেকটা মনের দিক থেকে, মানসিক দিক থেকে সেও অনেকটা ভেঙে পড়ে। আব্বু এখন আর আগের মতো হাসে না, আগের মতো তেমন খুশিও থাকে না, কথাবার্তা বলে খুব কম। আমার প্রায় সময় এই বিষয় নিয়ে খুব বেশি মন খারাপ হয় আমার আব্বুর এই অবস্থা দেখে। আমি চাই যে আমার আব্বু একটু হাসি খুশি থাকুক, কথাবার্তা বলুক, সে মন মতো একটু শান্তি নিয়ে সব কিছু কাজকর্ম করুক। কিন্তু বন্ধুরা, এইভাবে আর কোনোভাবেই হচ্ছিল না। তাছাড়া আমি একজন ডিভোর্সি মেয়ে। আমার বিয়ে হয়েছিল আজ থেকে আরও প্রায় 3 বছর আগে। বন্ধুরা, আমার সংসার একটা ছেলে আছে। আমার ছেলের বয়স মাত্র 2 বছর। কিন্তু বন্ধুরা, আমার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। আমার স্বামীর অতীতের একটা রিলেশন করেছিল, তার এক্স নাকি আবার ফিরে এসেছে। সে আমাকে আসলে ধোঁকা দিয়েছে। সে বিয়ের আগে বলেছিল তার কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার বিয়ের প্রায় 2 বছর আমি তার সঙ্গে সংসার করেছি। এবং আমার যখন বাচ্চা হয়ে গেছে, ঠিক সেই সময় আমি জানতে পারি আমার স্বামী সে আরেকটা রিলেশন করেছিল। যাক, বিয়ের আগে মানুষ রিলেশন করতেই পারে, তাতে আসলে তেমন কোনো সমস্যা না। কিন্তু সমস্যাটা হচ্ছে, আপনি বিয়ের পরেও যদি বউকে লুকিয়ে আবার সে সংসার করেন, এটা কিন্তু খুব অন্যায় কাজ। আর আমার স্বামী সেই অন্যায় কাজটাই যেন সে করতে যাচ্ছিল বারবার। সে বিবাহিত অবস্থায় থাকা অবস্থায় আমাকে লুকিয়ে ওই মেয়ের সঙ্গে দেখা করত, সংসার করত। তাছাড়া ওই মেয়ের পুরো দায়িত্ব নিয়েছিল তার কাঁধে। এভাবে আমি আর বেশি দিন থাকতে পারি নাই। হঠাৎ করে শুনি সে আমাকে ছেড়ে ওই মেয়েকে আবার বিয়ে করে ফেলেছে। তারপরে এইভাবে আমাদের ডিভোর্স হয়ে যায়। এরপর আমার আব্বু চেয়েছিল আমাকে আরেকটা বিয়ে দিতে, কিন্তু ততদিনে অনেক বেশি দেরি হয়ে গেছে। কেননা আমার কোলে তখন আমার এক সন্তান ছিল, ওর নাম হৃদয়। আমার ছেলের জন্য কেউ আমাকে তখন আর বিয়ে করতে রাজি হয় নাই। তাছাড়া আমি তখন এক বাচ্চার মা ছিলাম। আমার চেহারা অনেকটা বেশি মুটিয়ে গিয়েছিল, আমার শরীর স্বাস্থ্য তো অস্বাভাবিক হয়ে পড়েছিল, যেটা সাধারণ মানুষ দেখলে আসলে খুব একটা বেশি পছন্দ করবে না তখন। তাছাড়া যে কোনো মহিলা মানুষ যখন মা হয়, তাদের শরীর কিন্তু অটোমেটিক একটা চেঞ্জ আসে শরীরে। তখন আমার চেহারায় কোনো গ্ল্যাম আসছিল না, কিন্তু যখনই কোনো পাত্রপক্ষ শুনে যে আমার বিয়ে হয়েছিল, আমার একটা সন্তান আছে, আমার সরাসরি মুখ দেখে অনেকেই বিয়ে ক্যান্সেল করে দিত। তারপরে এইভাবে বন্ধুরা কেটে গেল কয়েকদিন। আমার আব্বু বেশ কিছু পাত্র দেখতে দেখতে সে নিজে অনেকটা বেশি হাঁপিয়ে যায়। এইভাবে সে আর পাত্র দেখে বা সে আর পাত্র দেখা থেকে বিরত থাকে। সেও আর আমার জন্য পাত্র দেখে না। আর আমিও আসলে আর বিয়ে শাদী নিয়ে তেমন একটা বেশি আর ভাবনা চিন্তা করতেছিলাম না। তখন আমি বাপের বাড়িতেই থাকা শুরু করলাম। আমার আব্বু ছিল একা মানুষ, পুরো বাড়িটা ছিল ফাঁকা। তো আমাদের টাকা পয়সা মোটামুটি বেশ ভালোই ছিল, কিন্তু আমার আব্বু দিন শেষে একা মানুষ। আসলে আমার মাও নেই। মা চলে যাওয়ার পর থেকে আব্বুর মনটা ভীষণ একা হয়ে পড়েছে। কারণ আব্বুর এই শেষ সময়ে আমাদের তো আর কেউ আত্মীয় স্বজন তেমন নেই, খুব ছোট ফ্যামিলি। এই জন্য আব্বু সবসময় নিজেকে একা একা বোধ করতো, কারণ আব্বুকে যে একটা মানুষ সঙ্গী দিবে এরকম মানুষ নেই। তাছাড়া আমিও বিয়ে শাদী করে আমিও ডিভোর্সি হয়ে গেলাম। আমারও মনের মানুষ নেই যে কেউ, কোনো একটা পুরুষ, কোনো একজন মানুষ আমাকে এসে সঙ্গী দিবে, এরকম কেউ ছিল না বন্ধুরা। তো আমার ছেলেটা হৃদয়, সে ধীরে ধীরে বড় হতে শুরু করলো। এদিকে আমার আব্বু আর এখন ব্যস্ত সময় কাটে আমার ছেলের হৃদয়কে নিয়ে। তো বন্ধুরা, এইভাবে আমাদের আব্বু এবং মেয়ের সংসার জীবন খুব ভালোভাবেই চলতেছিল। আব্বু আমাকে বেশ কয়েকবার আরও বলেছিল, বাপ মেয়ে, আমার নাম ছিল তুষি, তুষি তোর জন্য কি পাত্র দেখবো রে বাপ, তুই একটা জোয়ান মুদ্রা একটা মেয়ে দেখ। আমি না হয় বুড়ো হয়ে গেছি, রিটায়ার্ড কর্মকর্তা, তাছাড়া বয়সে তো আমি আর বিয়ে শাদী করতে পারবো না। হ্যাঁ, আমি চাই রে মা, তোমার ছেলে যেহেতু এখন বড় হয়ে গেছে, তোমার ছেলেটার এখন 5 বছর, তাছাড়া তাকে স্কুলে ভর্তি করে দিয়েছে, তাছাড়া তোমার ছেলে এখন সব কিছু বুঝে। হৃদয় এখন অনেকটাই আগের থেকে বুঝ হয়ে গেছে। ও আমার কাছে থাকতে চায়। আমি বলি কি, তুষিমা, তুই একটা বিয়ে শাদী কর। দেখ মা, ছেলের মুখের দিকে তাকিয়ে তোর জীবনটা এভাবে নষ্ট করে দিস না। মা দেখ, যদি কোনো ছেলে পাস, তাকে সত্য কথা বল। যদি সে তোকে মেনে নেয় ছেলে সহ, তাহলে তো ভালো। আর যদি সে তোর ছেলে সহ মেনে না নেয়, তাহলে না হয় তোর ছেলেটা আমার কাছেই থাকুক। মারে, এইভাবে অল্প বয়সে নিজের জীবনটাকে শেষ করে দিস না। দেখ, তোর মাকে হারিয়ে আমি এমনিতেই খুব কষ্টে আছি।
আমি তোর ছেলের হৃদয়কে নিয়ে খুব সুখে শান্তিতে থাকব। আপু আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু বন্ধুরা আমি আমার ছেলেকে রেখে নিজের সুখের কথা চিন্তা করব আর একটা বিয়ে করব, এরকম কোনো মন মানসিকতা বা কোনো চিন্তা আমার ছিল না। কারণ কি বন্ধুরা, নিজের ছেলেকে অন্যের আব্বু কিন্তু ওরকম ভালোবাসে না। আমি না হয় আমার সুখের জন্য একটা বিয়ে শাদী করে নিলাম, সেই পুরুষ মানুষটা আমার সুখের দিনে সে আমার মধু খেয়ে সে কিন্তু পালিয়ে যাবে। পরবর্তীতে সে কিন্তু আর আমার দায়িত্ব নিবে না, আমার ছেলেরাও দায়িত্ব নিবে না। এই জন্য বন্ধুরা আমি কখনোই বিয়ে শাদী করতে চাই নাই। আর যদিও বিয়ে শাদী করতে চাই তাহলে যে আমার ছেলের দায়িত্ব নিবে, আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে চাই। কিন্তু এরকম কোনো ছেলে আমি আসলে খুঁজে পাচ্ছি না, এজন্য আর বিয়ে শাদী করি নাই। বন্ধুরা আমার আব্বুর পিঠে মেরুদণ্ডের যে একটা সমস্যা ছিল, তাকে প্রায় সময় একটা তেল মালিশ করে দেওয়া লাগতো। একটা মেশিনের অয়েল আছে যেটা মালয়েশিয়া থেকে আনতে হয়। তো আমার আব্বুর ব্যাক পেইন রুন ছিল, আব্বুকে আমি প্রায় সময় একটু পিঠে মালিশ করে দিতাম, হাত পা মালিশ করে দিতাম, অনেক সময় ম্যাসেজ করে দিতাম। আব্বু খুব আরাম পেত। তাছাড়া আব্বু যেহেতু একজন সরকারি কর্মকর্তা, আমার মা যখন বেঁচে ছিল আব্বুকে প্রায় সময় মা এরকম ম্যাসেজ করে দিত, তেল মালিশ করে দিত। কিন্তু এখন তো মা নেই, আব্বু বড্ড একা। অনেক সময় সে নিজেরটা নিজেই মালিশ করে নেয়, আমাকে বলে না, কারণ তার লজ্জা হয়। আবার অনেক সময় আমি বুঝি, কারণ এই বাড়িতে তো আর আমি আর আমার আব্বু ছাড়া আর তো কেউ থাকে না। আমি যদি আব্বুর খেয়াল না রাখি তাহলে কে রাখবে বলেন তো? আমি আব্বুকে প্রায়শই আমি নিজের ইচ্ছাতেই আব্বুকে মালিশ করে দিতাম। তাছাড়া আমারও ছোটোখাটো সমস্যা লেগে যেত, আমার ছেলে আমাকে প্রায় সময় মালিশ করে দিত। কিন্তু আমার ছেলে ছোট ছিল, সেটা পারতো না। আব্বু এরকম 2-3 দিন দেখে ফেলে, দেখার পর আব্বু আমাকে বলে, আরে তুষি তুমি তো আমার কাছে বলতে পারো, আমি তোমাকে মালিশ করে দিতাম। তারপর বন্ধুরা আর কি, আমার আব্বু আমাকে এভাবে মালিশ করে দিত, আমিও আব্বুকে মালিশ করে দিতাম। এভাবেই আমাদের সংসার জীবন প্রায় অনেক দিন চলে গেল। দেখতে দেখতে আমার ছেলেও দিন দিন বড় হয়ে যাচ্ছে। আমার আব্বু আর আমি একসঙ্গে এক ঘরে থাকতে থাকতে আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। আমি রান্না করি, আব্বু বাজার করে, টিভি দেখি, গল্প করি, লুডো খেলি, এভাবেই আমাদের জীবনটা চলে যাচ্ছিল। আমি তখন একদিন আব্বুকে বললাম, আব্বু আমি একটা ব্যবসা শুরু করেছি। আব্বু বলল, কি ব্যবসা? আমি বললাম, তুমি তো জানো আব্বু আমি একজন ডিজাইনার, আমি বেশ কিছু ডিজাইনিং শুরু করেছি, বিদেশি বায়ারদের সঙ্গে কাজ করি, আমাদের টাকা আরও বেশি ইনকাম হবে। তো আমি প্রায় সময় মাসে বেতন পেয়ে আব্বুকে নিয়ে ভালো রেস্টুরেন্টে খেতে যেতাম, তারপর ঘুরতে যেতাম, মাঝে মধ্যেই বেশ কিছু রিসর্টে আমরা ঘুরতে যেতাম। তারপর এভাবেই আমাদের সুখে শান্তিতে জীবন শুরু হচ্ছিল। বন্ধুরা আমরা একদিন একটা রিসর্টে ঘুরতে গিয়েছিলাম, সেটা মেঘালয়ের এক রিসর্টে। একদম আমরা যে রিসর্টটা নিয়েছিলাম এটা পাহাড়ের উপরে একটা রিসর্ট, এবং এই রিসর্ট থেকে মেঘালয়ের পুরো সম্পূর্ণ একটা ভিউ দেখা যায়, খুব সুন্দর একটা ভিউ। তো আমরা যেই রুমটা নিয়েছিলাম এটা একটা মাত্র রুম। তো আমরা স্বাভাবিকভাবেই যেখানেই ঘুরতে যাই এক রুমের আসলে নিই। তো আমার ছেলে তো ছোট, ওর মা তো 6 বছর, এদিকে আব্বু আর আমি রাতে এক বিছানেই ঘুমাতে লাগলাম। তো বন্ধুরা আসলে রাতে আমি বেশ ভারী কাপড় চোপড় পরে না ঘুমাতে পারি না, এটা আমার একটা অভ্যেস। আমি ছোটোবেলা থেকে ওই গেঞ্জি বা হালকা পাতলা যে কাপড় চোপড় যে ফতুয়া আছে না, এগুলো পরিয়ে আমি ঘুমাই। তো আমার আব্বু এগুলো দেখে প্রায়শই সে আমার দিকে তাকিয়ে থাকতো। তো একদিন ওই রিসোর্টে ঘুমানোর সময় রাতের বেলায় সে আমাকে জড়িয়ে ধরে। সেদিন খুব বৃষ্টি ছিল, আর তাছাড়া মেঘালয়েতে এমনিতেই খুব বেশি বৃষ্টি হয়, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টি হয় এই মেঘালয়েতে, এই জন্যই এর নাম মেঘালয়। তো আমাদের রিসোর্টে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল। তো এদিকে আব্বু আমাকে জড়িয়ে ধরিয়েছিল, সেদিন আমিও আব্বুকে জড়িয়ে ধরেছিলাম। সেদিন আমাদের ভিতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। ওই রাত থেকে আব্বু আর আমার ভেতরে একটা সম্পর্ক তৈরি হয়। এরপর আমরা বাড়িতে চলে আসি। আসার পর আমি আব্বুর দিকে তাকিয়ে বেশ লজ্জা পাই, আব্বু আমার দিকে তাকিয়ে বেশ লজ্জা পাই। কেউ কাউকে কোনো কিছু বলি না। সেদিন দুপুরবেলায় আমরা গোসল করতে যাব। আমি রান্নাবান্না কাজ শেষ করে সব কিছু শেষ করে আমি গোসল করতে যাব। এদিকে আব্বু ওয়াশরুমে সে তার টাওয়াল এবং লুঙ্গি নিয়ে আসলো গোসল করার জন্য। আমাদের বাসায় একটাই বাথরুম ছিল। আব্বু আমার আগে গেছে গোসল করতে। আমি আব্বুকে ডেকে বললাম, আব্বু তুমি কি এখন গোসল করবে? আব্বু তখন আমাকে বলল, হ্যাঁ রে তুই কি গোসল করবি এখন? তখন আমি আব্বুকে বললাম, হ্যাঁ আমি তো রান্না সব শেষ করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে আব্বু, তাহলে তুমি আগে যাও গোসল করে আসো, তারপরে এসে তোমার উপর না হয়ে আমি গেলাম। তারপরে এসে একসঙ্গে আমরা দুপুরের খাবার খাবো। আব্বু আজকে না আমরা বিরিয়ানি রান্না করেছি।
আব্বু তখন বিরিয়ানির কথা শুনে আমি দেখলাম সে আর লুক সামলাতে পারলো না। আব্বু আমাকে বলল, আমি আগে গোসল করলে তো আমি এসে বিরিয়ানি সব ডেগের থেকেই খেয়ে ফেলবো। একটা কাজ করি, আয় আমরা দুজন আজকে একসাথেই গোসল করি। আর আমার ছেলে ছিল তখন স্কুলে। তখন আমি আব্বুকে বললাম, একসাথে গোসল করবো আব্বু? তখন বললো, আমার পিঠটা না বেশ কিছুদিন যাবত হলো এখানে মর দিচ্ছি না, ঘষা দিচ্ছি না, এখানে প্রচুর ময়লা হয়ে আছে। আয় না, তুই তো আমার মেয়ে হস, তুই আমাকে গোসল করে দিবি আর আমি তোকে গোসল করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের দুজনের শরীরের ময়লাই পরিষ্কার হয়ে যাবে। তখন এই কথা বলে আব্বু আর আমি একসঙ্গে সেদিন গোসল করতে ওয়াশরুমে ঢুকলাম। তারপর বন্ধুরা, আমাদের যে জর্নার টিয়াটা ছিল সেটা ছেড়ে দিলাম। আব্বু আর আমি একসঙ্গে ভিজে, আমাদের ভেজা কাপড়, আমার ভেজা কাপড়ের অনেক কিছুই সুস্পষ্ট দেখা যাচ্ছিল। আব্বু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি আব্বুকে বললাম, আব্বু অমন করে তাকিয়ে তুমি কি দেখতেছো? আব্বু বলল, তোকে দেখতেছি। আমি বললাম, এ আর নতুন কে? তুমি কি আমাকে এর আগে কখনো দেখো নাই? আব্বু সেদিন আমাকে বলেছিল, হ্যাঁ এর আগে আমি তোকে অনেকবার দেখেছি, কিন্তু আজকের মতো এত কাছ থেকে এত সুন্দর করে দেখিনি। তুই সত্যি অনেক সুন্দর রে। তোর স্বামীটাকে ঠকিয়েছে এত সুন্দর একটা মেয়ে। হ্যাঁ, আমার মতো মেয়ে ও আর কোথাও পাবে নাকি? তোকে সে ডিভোর্স দিয়েছে। ওর জীবনে খুব দুর্গতি আছে। এই কথা বলেই আব্বু আমাকে সাবান দিয়ে পুরো শরীর ঘষে দিল। তারপর একটা জাল নিয়ে আমার পা, হাত, পিঠ সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে। আমিও আব্বুর পিঠ এবং মাথায় ভালোভাবে শ্যাম্পু করে দিলাম। আব্বু আমাকে মাথায় শ্যাম্পু করে দিল। তারপর বন্ধুরা, আব্বু ওই দিন আমার চোখের সামনে এই কাপড় চেঞ্জ করেছিল। আমি আব্বুর শুধু শরীরটা দেখেছিলাম। আসলে আব্বু ছিল একজন রিটায়ার্ড সরকারি অফিসার, কর্মকর্তা, কিন্তু সেদিন আমি তাকে দেখেছিলাম সে আসলে খুব স্ট্রং একজন মানুষ। তার পুরো শরীর একেবারে সিক্স প্যাক বডি। এই শরীর দেখে যে কোনো মেয়েই তার কাছে আসতে বাধ্য। সেই দিন আব্বুও আমার কাপড় চেঞ্জ করে অনেকটাই দেখেছিল এবং সে তার নিজ হাতেই আমাকে আসলে সব কিছুই ধুয়ে দিচ্ছিল এবং সব কিছু সে দেখেছে খুব স্পষ্টভাবে। এবং সেদিনের পর থেকে আব্বুর চোখ এখন আমার দিকে। আমি রান্নাঘরে গেলেই আব্বু আমার পিছন পিছন যায়, গিয়ে আমার সঙ্গে সবজি কাটাকাটি করে, রুটি বানায়, আমাকে রান্না বান্নায়, সব কিছুতে আব্বু এখন প্রচুর পরিমাণে হেল্প করে। তাছাড়া আমি যখন ওয়াশরুমে কাপড় চোপড় ধুতে যাই, আব্বু ঠিক সেই সময় আমাকে হেল্প করে। কাপড় চোপড় ধোয়াতেও আমাকে বেশ হেল্প করে। তো আমি বুঝলাম না, এতদিন আব্বু মায়ের জন্য তার মন খারাপ ছিল। আব্বু আমার সঙ্গে ঠিকভাবে কথাবার্তাই বলতো না, সব সময় একা একা থাকতো। আমার এইটা ভাবে খুব আনন্দ হচ্ছিল। আমি ভিতরে ভিতরে খুব বেশি খুশি হচ্ছিলাম। আমার যেই আব্বু আমার সঙ্গে ঠিকভাবে আলাপ করতো না, কথা বলতো না, আড্ডা দিত না, ঠিকভাবে সে খাওয়া দাওয়া করতো না মায়ের মৃত্যুর পর, এত বছর হয়ে গেছে তারপরেও, কিন্তু সেই জায়গায় আমার আব্বু এখন আমার সঙ্গে গোসল করতেছে, আমার সঙ্গে একই খাটে ঘুমাচ্ছে, সব সময় আনন্দ ফুর্তি করতেছে, আমার রান্নার কাজও আমাকে হেল্প করতেছে, সবজি কেটে দিচ্ছে, তার নাতিকে নিয়ে বেশ সুখী আছে। আব্বুর এরকম হাসি খুশি মুখটা দেখে, তার এরকম চাঞ্চল্যকে তথ্য দেখে আমার খুব ভালো লাগা কাজ করলো ভেতর থেকে। আমি খুব খুশি হলাম। সত্যি কথা বলতে, আমি চাই আমার আব্বু এরকম সব সময় হাসি খুশি থাকুক। আর আব্বু হাসি খুশি থাকার জন্য যদি আমার জীবনটাও আমাকে দিতে হয়, আমি সেইটাও দিতে রাজি। আমি আব্বুকে বললাম, আব্বু তোমাকে দেখতেছি ইদানিং তুমি বেশ খুশি হচ্ছ, চমৎকারভাবে আমার সঙ্গে কাজ করতেছ। আব্বু তুমি কি কোনো কিছু আমাকে বলতে চাও? তখন একদিন আমার আব্বু আমাকে বলতেছিল, না তেমন কোনো কিছু বলতে চাই না মা তুষি, তবে তোর সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে, জানিস তো? তোর মাকে হারিয়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। একা একা আমার তো আগে সময় কাটতো না, এখন তোর সঙ্গে সময় কাটাতে, তোর সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে। তারপর বন্ধুরা, আমরা আব্বু আর মেয়ে আমরা একসঙ্গে মুভি দেখতে যেতাম, একসঙ্গে হোটেলে খেতে যেতাম। তারপর আব্বু আমার রান্নার কাজও হেল্প করতো, সে ভাত রান্না করতো, রুটি রান্না করতো, আমি রেস্ট নিতাম। এইভাবে আমরা একে অন্যে চলতে লাগলাম। একদিন আব্বু আমাকে বলতেছে, মা তুষি, তোকে একটা কথা বলা ছিল। আমি আব্বুকে বললাম, হ্যাঁ বলে ফেলো। তখন আব্বু বলতেছে, কথাটা কি করে যে তোকে বলি, তুই যদি আবার মাইন্ড করে ফেলিস। আমি তখন আব্বুকে বললাম, তুমি যে কি বলো না আব্বু, আমি মাইন্ড করব কেন? আরে তুমি আমাকে একটা কথা বলতে চাচ্ছ, এতে তো আমার খুশি হওয়ার কথা। আব্বু তুমি বলে ফেলো তো, কি বলবে? তখন আমার আব্বু বলল, টুসি তুই সত্যি মাইন্ড করবি না তো? আমি বললাম, করব না, তুমি আগে কথাটা বলো তো। তারপর আব্বু বলতেছে, টুসি তুই তো আলাদা ঘরে থাকিস, আমার নাতি হৃদয়কে নিয়ে আমি আরেক ঘরে থাকি। দেখ আমার না একা একা থাকতে এই ঘরে একদমই ভালো লাগে না। তুই যদি নাতি হৃদয়কে নিয়ে আমার ঘরে থাকতি, আমরা এক ঘরে থাকতাম তিনজন।
খুব মজা হতো। রাতের বেলায় গল্প করে করে আমরা বেশ সময় কাটিয়ে দিতাম। তারপর হঠাৎ করে চোখ লেগে যেত আর ঘুমিয়ে পড়তাম। আমাদের সময়টা খুব দারুণ কাটতো। তাছাড়া বাড়িতে তো তুই আর আমি ছাড়া আর কেউ নেই। আব্বুর এমন কথা শুনে আমি অনেকটা খুশি হয়ে পড়েছিলাম, কেননা আমার সরল মনে অন্য কোনো কিছু ছিল না। হয়তো আব্বু সরল মনেও তেমন কোনো কিছু ছিল না। আসলে আব্বু কথাটা ঠিকই বলেছে, আমাদের বাড়িতে তেমন কোনো মানুষ নেই। আব্বু তার নাতিকে মিস করে এটা আমি বুঝি, আমাকেও সে মিস করে। তো আমরা যদি একসঙ্গে এক রুমই থাকি, রাতটা একটু গল্প করে করে আমরা ঘুমিয়ে যেতাম, এটা তো খুব ভালো একটা কথা। আমি আব্বুকে বললাম, ঠিক আছে আব্বু, আজকেই আমি আমার বালিশ, খাতা, কম্বল সব কিছু এই রুমে নিয়ে আসতেছি। তারপর বন্ধুরা আমরা রাতের বেলা ডিনার করে বিছানায় গিয়ে গল্প করতাম, লুডো খেলতাম। এইভাবে আমাদের সময়টা কেটে যেত। রাত 12টা-1টার সময় আমরা কখন যে ঘুমিয়ে পড়তাম আমাদের কোনো ঠিকই ছিল না। তো এইভাবে আমাদের দিনটা খুব ভালোই যাচ্ছিল। একদিন গভীর রাতে আমি ঘুমিয়েছিলাম। আমি দেখতেছিলাম ঘুমের ভিতরে আব্বু কেমন যেন ছটফট করতেছে। আমি একপাশে শুতাম, আব্বু একপাশে, আর হৃদয় শুতো আমাদের মাঝখানে। আমাদের খাটটা ছিল বেশ বড়। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি ঘুমের ভিতরে এরকম অস্বস্তি করতেছো কেন? তোমার কি চোখ লাগতেছে না? তখন বাজে রাত প্রায় 12:30। আমার ছেলে হৃদয় ঘুমিয়ে পড়েছে। এদিকে আব্বু কোনোভাবেই ঘুমাচ্ছে না, একবার উঠতেছে আরেকবার খাটে আসতেছে, আর আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে আছি, আবার আব্বু সজাগ হয়ে উঠে যাচ্ছি। আব্বু বলল, না রে, চোখটা তো আজকে লাগতেছে না, খুব অস্বস্তি ফিল হচ্ছে। আমি বললাম, আব্বু তোমাকে কি কোনোভাবে তেল মালিশ করে দিতে হবে? আব্বু বলল, না রে, আমার একটু কেমন যেন অস্বস্তি লাগতেছে। আমি আব্বুর কপালে হাত দিয়ে দেখলাম আব্বুর শরীরটা বেশ গরম হয়ে আছে। আমি বুঝলাম না কেন এমন হচ্ছে। আমি বললাম, আব্বু তোমার কি কোনো কিছু সমস্যা হচ্ছে? ফ্যানটা কি আর একটু বাড়িয়ে দিব? আব্বু বলল, না রে। আমি বললাম, আব্বু, বলল তুই ঘুমিয়ে পড়, আমি একটু বারান্দায় আসি। এই কথা বলে আব্বু একটু বারান্দায় গেল। আমি চোখটা একটু বন্ধ করে রাখলাম, কিন্তু আমার ঘুম আসছিল না ওই সময়। আমার ছেলে হৃদয় ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে বন্ধুরা আমি লক্ষ্য করলাম আমার আব্বু বারান্দা থেকে এসে হৃদয়কে এসে তার জায়গায় সরিয়ে দিল, দিয়ে আব্বু আমাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল, এবং পিছন থেকে একটু অস্বস্তির কম কেমনভাবে যেন একটু মানে কিল করতেছে। আব্বু, আমি বললাম, আব্বু তুমি এটা কি করতেছো? এটা ঠিক না, এটা একদম উচিত হচ্ছে না। আব্বু সেদিন আমার কোনো কথাই শুনলো না। ওই রাতে আমার সঙ্গে জোরপূর্বক ঘটনা ঘটিয়েই ফেললো। সকালবেলা আমার খুব মন খারাপ, আব্বু এটা আমার সঙ্গে কি করলো, তাও এক প্রকার জোর করে। আমার কোনো ইচ্ছাই ছিল না, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আব্বু আমার সঙ্গে এটা ঠিক করলো না। আর আমি আব্বুর সঙ্গে জোর করে পারিও নাই। কি করব, কার কাছে বিচার দিব, কার কাছে বলবো, কোনো কিছুই আমি ভেবে পাচ্ছিলাম না। তখন আব্বু আমাকে বলতেছে, রে মা দেখ, এখন আমার মাথায় হুঁশ এসেছে। রাতের বেলা আমার মাথায় একেবারেই হুঁশ ছিল না। দেখ, তখন আমার মন চাচ্ছিল কি যে করে কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। তুই আমাকে ক্ষমা করে দিস। আসলে আমার মন তখন এক অন্যরকম অনুভূতি চেয়েছিল। আমার মাথায় তখন কোনো কিছুই কাজ করতেছিল না। আসলে একটা পুরুষ মানুষ সে একা কোনোভাবেই থাকতে পারে না। তাছাড়া তোর মতন এরকম একটা জোয়ান মুদ্রা নিয়ে আমার পাশে ঘুমাচ্ছিস। আসলে আমার শরীর তো তোকে দেখেই আগুন হয়ে যাচ্ছিল। কি করব আমি কোনো কিছুই ভেবেই পাচ্ছিলাম না। খুশি, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি কান্না করতে লাগলাম। আব্বু তখন আমাকে সান্ত্বনা দিল। তো বন্ধুরা, আসলে আগুন আর পানি কখনোই একসাথে থাকতে পারে না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা থেকে তোমরা কি শিখলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।